অনিশ্চয় সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। সমস্ত দিকে ভয়, সমস্ত দিকে সমস্যা এখন। তবুও নববর্ষ আসে। হঠাৎ একদিন মনে হলো আজ নববর্ষ। এখন কেউ কোথাও বেরোতে পারছে না, কোনো অনুষ্ঠান হচ্ছে না কোথাও। ছোটবেলা থেকে দেখতাম নববর্ষে 25শে বৈশাখে একটা উৎসবের আবহাওয়া। তো এরকম সময় কি করা যেতে পারে? তুমি ভয় পেয়ে চুপ করে বাড়িতে বসে থাকতে পারো কারণ বাইরে মহামারী, অথবা সেই ভয়টাকে অতিক্রম করার চেষ্টা করতে পারো। মানে আজকে যে বেঁচে আছি সেটাই ভুলে যাচ্ছি ভয় পেতে পেতে। ভয় পেতে পেতে একটা সময় কি হয়, ভয়টা আর কাজ করে না ভেতরে। তখন মনে হয় ঠিক আছে, চেষ্টা করে দেখি না। সেই চেষ্টা থেকেই এরকম একটা অনুষ্ঠান, যাতে আমরা ভয় পাবো না। এটাই হয়তো অনুষ্ঠানটা নববর্ষ উপলক্ষে, কিন্তু অনুষ্ঠানটার মূল স্রোত হচ্ছে ভয় না পাওয়া। আমরা আমাদের সৃষ্টি দিয়ে, আমাদের যেগুলো ভালো লাগে, আমাদের ভেতরের আনন্দ তৈরি করে, সেগুলো দিয়ে আমরা ভয়কে জয় করার চেষ্টা করছি। এই অনুষ্ঠানে একজন মানুষ আছেন যিনি প্রথমবারের জন্য দেশ ছেড়ে সম্পূর্ণ একা গবেষণার জন্য এসে পৌঁছেছেন একেবারে মহামারীর এপিসেন্টার নিউ ইয়র্কে। ভারতবর্ষে সম্পূর্ণ একা থাকা তার মা এবং সেই মেয়ে রয়েছেন এই অনুষ্ঠানে। বয়স্ক একজন মানুষ, যার এ সময় বাইরে না বের হওয়াই উচিত, অথচ রোজ বিপদ মাথায় করে ল্যাবে আসতে হচ্ছে তাকে, তিনিও আছেন। একজন শিক্ষক, যিনি সম্পূর্ণ প্রচারের আড়ালে থেকে মাঠে নেমে এই মহামারীতে কাজ করছেন তাঁর এলাকায়। আছে একটি ছোট্ট মেয়ে, আইসিএসসি পরীক্ষা দিতে দিতে কোভিডের জন্য 3টি পরীক্ষা বাকি থাকতেই যার অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আছেন একজন গবেষক, যিনি কোভিডের কারণে নতুন জবে জয়েন করতে পারছেন না, কারণ সমস্ত হায়ারিং বন্ধ, এবং একটি নির্দিষ্ট দিনের মধ্যে নতুন কাজে নিযুক্ত না হলে রুল অনুসারে তাকে সোজা দেশে ফেরত যেতে হবে। আছেন একজন ডাক্তার। এ সময় একজন ডাক্তার কীরকম চাপ সামলে কাজ করছেন তা আমার বলার অপেক্ষা রাখে না। শুধু এনারা নন, এনাদের মতো আরও অনেক মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, যারা আমাদের নিজের ক্ষেত্রে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি, নিজেদের মতো করে সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকেই রয়েছি এই অনুষ্ঠানে। এদের প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টাকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে চলুন সরাসরি চলে যাই অনুষ্ঠানে। হুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে যে কেটে গেল এতগুলো বছর, যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি। তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ হুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যা, এবার আসি যে জন্য চিঠি সে কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়? আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, পয়লা ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর। বাবার ওপর টান বলতে খুব রোগা আর কলকা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশি ঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হে সবে, দুহাতে ওরাও বিন্নি কই, বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই।
ফিরে এলাম দেশের বাড়ি। ঘুরলো আবার রেলের চাকা। সম্বল বলতে গলার কইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি যখন, কবে যাব আফ্রিকা। দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায়। মাকে ছেড়ে, পল্লী ছেড়ে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিল বাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলে ইচ্ছা হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো, মায়ের নাম লেখা তাতে। মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। বাবু, আমার মাথার উপর দিয়ে উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরেই গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দিইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরে জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়। প্রভু, আমার মাথার উপর আকাশ ভাঙছে, ওহ কি কালো। পাঠাবিরে জোনাকি ঘুম, পাঠাবিরে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ, গার হস্তে আমার হলো অক্ষয়। যারা চলে যায়, কে বললো শুধু তাদেরই সব দাহ হয়। প্রথম প্রথম পুরে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে। দেখ, সন্তাপ কথাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন ভবিষ্যৎ চলছে, এঁটো ছিটিয়ে ডাকছি কাক। হঠাৎ মনে হলো, এ কি করছি আমি? আমি না হিমাদ্রি নন্দন ময়না? সেই থেকে তো পালানো শুরু। থাকতে দেবে বৃক্ষবন, তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায়, রাখবে গোপন। গাছ দেখলেই ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়। শরীর জুড়লো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়। মা অপর্ণা মুছে গেল এদের মুখে টুকিটাকি। বলেই ফেললো অপর্ণার ছবি, হা করে দেখছো আমি নতুন নাকি? টুলু, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে। আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা, এরা না। কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী, ছবির সেট। হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই। গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই? সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার ওপর বৃক্ষ ছাতা। সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা। ওরা কি সব ওখানেই আছে? চালে ডালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য? কি জীবন হয় ছেঁড়া পাতার? এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মস্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে। শুধু পিছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ি, ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে শুধু ছেড়ে এসেছি তো, ওদের কখনো করিনি যে দাগ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলেই আসে জল। বাবা বসে জল সেক দেয়, বলে বহু লেখাটা শেষ কর। পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলেই রওনা দেব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য কি কি নেব? গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব। লেখক, পিতা, সব সব। লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব। গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু। পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম বলুন, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস, বইটা ছাপিস। দিদি, বউ। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দুই একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ।
দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দুই একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দুই একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী। তখন রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দুই একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। দুই একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধারে ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্র ছায়ে শ্যাম প্রান্তরে আম্র ছায়ে সরোবর তীরে নদিনী রে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী বাস অন্তি। নগরে গ্রামে কাননে দিনে
মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে রে, মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আজি, বিচলিত চিত্ত উচ্ছলি রে, বিচলিত চিত্ত উচ্ছলি উন্মাদন ঝন ঝন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে বাস অন্তি হে ভুবন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতার পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আমরণ, ওড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। শহরের উষ্ণতম দিনে পিচ গলার রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি ফুটপাত ঘাসা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থত মতো এ শহরে রডোডেনড্রন তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি ফুটপাত ঘাসা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থত মতো এ শহরে রডোডেনড্রন তোমায় দিলাম
আছে আর? গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁ, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম পারবো না দিতে ঘাস ফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলে আজন্ম আশা তোমায় দিলাম শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থত মতো এ শহরে রডোডেনড্রন। তোমায় দিলাম তোমায় দিলাম আপনাদের মাস্টারমশাইরাও কি অঙ্কের খাতায় গোল্লা দেবার সময় লাল লাল চোখ করে তাকিয়ে বলেননি এতে হতাশ হবার কিছু নেই? জেনে রাখো, ভুলের গাদার ওপরেই সাফল্যের প্রাসাদ তৈরি হয়। একটা অঙ্ক নাকি একবারই মানুষে ভুল করে, উপযুক্ত ব্যবস্থা নিলে তাই হয় বোধহয়, ঠিক বলতে পারছি না। তবে এ কথা ঠিক যে মাঝে মাঝে এক একটা সামান্য ভুলের ফলে জনসাধারণ অনেকখানি সুখ ভোগ করতে পারে। যেমন ধরুন টার্কিশ তোয়ালে, একবার যে ওই দিয়ে গা মুছেছে তার আর অন্য কিছুতে মন ওঠে না। শুনেছি তোয়ালে তৈরির কলে একটা কাঁটা মতো জিনিস উঁচু হয়ে থাকার ফলে তাতে সুতো আটকে যাচ্ছিল, আর ওই রকম খুদে খুদে ফাঁস বোনা হয়ে যাচ্ছিল। সত্যি বলুন, গোলা তেঁতুলের আচার আর টার্কিশ তোয়ালের মতো সুখের সামগ্রী কটা আছে? তার পরের ভুলটা একটু অদ্ভুত ধরনের। প্যান্টের পায়ার সামনে ব্যাগে পাট, একটা চ্যাপ্টা জিনিসকে কায়দা করে ডাবল ভাঁজা বানিয়ে ইস্ত্রি, ওই হলো ফ্যাশন। বসলে পাছে হাঁটুর কাজটা পুঁটুলিপানা না হয়, তাই কত কসরত। তবে দেখতে মন্দ লাগে না, নিজে ইস্ত্রি করেছি কিনা তাই হয়তো আমার দৃষ্টি বঙ্কা। তবু হক কথাই বলবো, বেশ দেখায়। আর সমস্ত ব্যাপারটা ইংল্যান্ডের 7ম এডওয়ার্ডের পেয়ারের খাস বেহারার অসাবধানতা দিয়ে শুরু। এডওয়ার্ড তখন যুবরাজ, বুড়ি মা কাইনি হয়ে সিংহাসনে বসা, তার উপর যুবরাজের মাথায় টাক দেখা দিচ্ছে। তাই বলে তো আর শখ সাধ বন্ধ করার মানে হয় না। সেজেগুজে পার্টিতে যাবেন, ঠ্যাং গলাতে গিয়ে দেখে না সব্যনাশ, নতুন প্যান্টালুনের সামনে খাঁজ। খাস বেহারাকে বকতে গিয়ে বকা হলো না, মনে হলো বাহ, এ তো বেড়ে হয়েছে, গোলগাল শরীরটাকে দিব্যি লম্বাটে দেখাচ্ছে। পার্টিতে গিয়েও সেকালের গোঁড়া ভিক্টোরীয় লন্ডনকে চমক লাগিয়ে দিলেন। সেই স্তক প্যান্টের সামনে খাঁজ। হালে আমাদের নব্যরা অবশ্যই খাঁজ ভাঁজ একরকম তুলে দিয়েছে। শুধু খাঁজ ভাঁজ নয়, সন্দেহ হয় কাচাকুচি ইস্ত্রি চালানো সব তুলে দিয়ে জীবনটাকে ঝাড়াঝাপটা, যদিও কিঞ্চিত গন্ধবহুল করে নিয়েছে। যাকগে, সেসব আমাদের আলোচ্য বিষয় নয়। ভুলের আরেকটা চমৎকারিত্ব হলো যে তার বৈচিত্র্য কত। একটা ব্যাপারেরই কত রকম ভুল হতে পারে যে তার লেখাজোখা নেই। সে যে সিঁড়ি ভাঙা অঙ্ক করেছে সেই জানে, কিন্তু ঠিক উত্তর একটাই, এতটুকু রস বা কাল্পনিকতার স্কোপ নেই। তবে এই কথা বলছি না যে ভুলটাই সবসময় সব দিক দিয়ে ভালো। আমাদের সন্তোষের কর্মস্থলে হঠাৎ এক রেজিস্টার করা চিঠি এসে উপস্থিত। তাতে লেখা, আপনার প্রাপ্য 3000 টাকার পেমেন্ট স্বরূপ এই ব্যাংক ড্রাফট পাঠানো হলো। নাম এস সান্যাল, ঠিকানা সন্তোষের কর্মস্থল।
প্রথমটা সন্তোষ আহ্লাদে 8খানা। আহা, দেবতা যখন দেন এমনি করেই মচ্ছি ভেঙে অযোগ্যদের দেন। তাহলে পুজোর সময়ে সঙ্গে সঙ্গে মনে হলো, কিন্তু আমার তো কোথাও 3000 টাকা প্রাপ্য নয়, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ছুটল সেই ব্যাংকে, পাড়ার ব্যাংক, চেনা কর্মী। তারা বলে, ভুল হবে কেন, কাগজপত্র আছে, আপনিই ভুলে গেছেন, লেয়াও কাগজপত্র। চিঠিপত্র সহ এক তাড়া কাগজপত্র এলো। বাস্তবে কি এস স্যান্নাল ওই টাকা পায়? তাই নিয়ে এসে যথেষ্ট লেখালেখিও হয়েছে। একে একে লেখালেখিগুলো দেখা হলো। অগত্যা প্রকাশ পেল বহু বছর আগে একজন ইউ স্যান্নাল ওইখানে কাজ করতেন। তিনি কোনো কালে অবসর নিয়ে ব্যাংকে নতুন ঠিকানা জানিয়েছিলেন। ভুলবশত সে চিঠি কেউ পড়েনি, তবে গেঁথে রেখেছিল। তারপর তিনি গত হলে তাঁর ছেলে আরেক এস স্যান্নাল অনেক ঝামেলা করে নিজের অধিকারে স্বীকৃতি এবং তার প্রাপ্য 3000 টাকা পাচ্ছে, তবে ভুল ঠিকানায়। পরে একজন মন্তব্য করেছিল, এটা ভুল চাল হলো, চেপে গেলেই লেখা চুকে যেত। সন্তোষের ভুল চালে আসল প্রাপক তার প্রাপ্য পেয়ে গেল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমার এক নন্দাই বেজায় ভিড়ে কোণঠাসা হয়ে উত্তর বাংলায় যাচ্ছেন। মাঝরাতে তার পাশ থেকে একটা বড় দল মেলা লটবহর নিয়ে নেমে গেলে পর দিব্যি হাত পা মেলে শুতে পারলেন। ভোরে উঠে দেখেন কি সর্বনাশ, ওই লোকগুলো ভুলে তার ছোট্ট নতুন সুটকেসটি নিয়ে নেমে গেছে। তার জায়গায় নিজের ওই রকমই কিন্তু পুরনো একটা রেখে গেছে। জানেন তো, সব সুটকেসের এক চাবি। ওদের সুটকেস খুলে চক্ষু স্থির, মোটেই তাতে সাবান তোয়ালে নেই, তার বদলে সোনার গয়নায় ঠাসা। নন্দাই ভীষণ ঘাবড়ে গিয়ে পরের জংশনে নেমে স্টেশন মাস্টারের হাতে সুটকেসটি গচ্ছিত করে তবে হাঁপ ছেড়ে বাঁচলেন। মনে হয় ওই ব্যাপারে সেটাই ছিল সব থেকে বড় ভুল। তার চেয়েও বড় ভুল করেছিল বোলপুরের বিকেলের গাড়ির ছিনতাইকারীরা। রামপুরহাটে রাধা বয়সী ভদ্রলোক মুসাহিব সহ কলকাতা যাচ্ছেন মেয়ের বিয়ের গয়নাগাটি সঙ্গে নিয়ে। এসব সহযাত্রীরা তখনই বুঝতে পারেনি অবশ্যই। কড লাইন দিয়ে দিব্যি গাড়ি যাচ্ছে, কৃষ্ণপক্ষ। ট্রেন চললে গাড়ির আলো জ্বলে, থামলেই নেমে যায়। কড লাইনের দুই ধার ঘুটঘুটে অন্ধকার, তারই মধ্যে ঘটান করে আঘাটায় ট্রেন থামল। ঘরের আলোও নিভে গেল। অমনি এক ঘোমটা পরা মহিলা যাত্রী দরজা খুলে অন্ধকারে মিলিয়ে গেল। তার জায়গায় 4 জন সশস্ত্র ছিনতাইকারী টর্চ নিয়ে এসে বলল, যার যা আছে দিয়ে দিন। যাত্রীদের তথাকরণ। নেমে যাবার সময় তারা ব্যাংক থেকে রামপুরহাটের ভদ্রলোকের নতুন খুদে সুটকেসটিও নিয়ে যেতে ভুলল না। খানিকটা বৃথা হইচইয়ের পর ট্রেন যখন আবার চলল, মুসাহিব বলল, বড় ক্ষতি হলো কাকা আপনার, অ্যাটাচি কেসে গয়নাগুলো ছিল, সব গেল। ভদ্রলোক বললেন, না তো, তবে কোথায়? ভদ্রলোক বুড়ো আঙুল দিয়ে ছেঁড়া চটের বাজারের থলিতে দেখিয়ে দিলেন। তার উপর থেকে মূলো সাঁকুকি দিচ্ছিল। একেই বলে ভুলের মুনাফা। একজনের ভুলে আর একজনের মুনাফা। তাই বলি, ভুল খুব মন্দ জিনিস না।
কাকার বিয়েতে গরম আইসক্রিম খেয়েছিল শঙ্কর। ওপরটা কুরকুরে আর তার মধ্যে শ্বাসের মতো নরম ঠান্ডা ক্রিম। খুব একটা ভালো লেগেছিল তা নয়, তবে বেশ নতুনত্ব ছিল। চৈত্রের হাওয়াও ওর তেমনই লাগে। ওপরটা ঠান্ডার মোড়ক আর শিরশিরে হাওয়ার আবডালে সে লুকিয়ে আনে গরম হাওয়ার আঁচ। জানালার ওপাশে মন্দারে ফুল এসেছে লাল লাল। পুকুরের পাশে বকুল গাছের পাতায় বসে একটা পাখি ডাকছে টি 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 টি। শঙ্খচিলটা পুকুরের ওপর দুবার পাক খেয়ে উড়ে গেল নদীর দিকটায়। থকথকে কাদায় কয়েকটা ধূসর পিঠের বক ঘুরে বেড়াচ্ছে। ওগুলোর হাঁটা অনেকটা ভূষণের মাঠের পেতনিটার মতো, শুধু গোবর ছড়া দিচ্ছে না এই যা। কিছু একটা শঙ্করের মাথায় লেগে হাই বেঞ্চের উপর পড়ল। সাদা ধবধবে একটা চক। ওর মনে পড়ল ও ক্লাসরুমে আছে। একটা বাজ খাই গলা, কি হলো বল? এই রে, রথিন স্যার নিশ্চয়ই কিছু একটা প্রশ্ন করেছেন। অন্যমনস্ক থাকায় শঙ্কর শুনতে পায়নি। ও উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে রইল। রথিন স্যার কিছুক্ষণ ওর দিকে ঠান্ডা চোখে তাকিয়ে কেটে কেটে বললেন, 4th পিরিয়ডের পর ইন্টারভালে দেখা করবি। টিফিন বেলায়? হ্যাঁ, টিফিন বেলায়। আমি স্কুলের গেটের কাছে থাকবো। আরো কয়েকটা আঁকার কাজ দিয়ে রথিন স্যার ঘন্টা পড়ার আগেই চলে গেলেন ক্লাস থেকে। শঙ্করের বাবা নেই, মামার বাড়িতে থাকে ও। মামা মামিরা ওর মাকে খুব ভালোবাসেন। মায়ের হাতে রান্না, চা, জলখাবার, ভাত, ডাল, তরকারি ছাড়া মামিদের রান্না ওদের মুখে রোজে না। বাবার চলে যাওয়াটা শঙ্করের মনে আছে। গেরুয়া ঝোলাটা, ঢলঢলে পাজামার নিচটা ছেঁড়া, দাড়ি ভরা মুখটা বিড়ির গন্ধে পরিপূর্ণ। রথিন স্যার কি মামাদের ডেকে পাঠাবেন? মামারা শঙ্করের ব্যাপারে খুব কড়া। স্কুলে আসার সময়ও মামাদের গদি যাওয়ার তারায় শঙ্করের খাওয়াটাই হয়। মাও মামাদের বড় ভালোবাসে। আকাশি সাদা গেটটার কাছে পকেটে হাত দিয়ে রথিন স্যার দাঁড়িয়ে আছে। শঙ্কর গুটি গুটি পায়ে ওর কাছে গিয়ে দাঁড়াতেই তিনি বড় রাস্তার দিকে হাঁটলেন। চোখের ইশারায় শঙ্করকে বললেন পিছু পিছু আসতে। ডান দিকে ঘুরে মিনিট খানেক হাঁটলে স্কুলের সাদা বাউন্ডারি ওয়াল শেষ হয়। রাস্তার বাঁ দিকে পাথুরে লাল মাটির সমতল জমি নেমে গেছে অনেকটা পূবে। কয়েকটা বাবলা গাছ আর তাল গাছ দাঁড়িয়ে আছে সোনা রোদের পাহারা দেয়। দিগন্তে পাহাড়ের রেখা দেখে হঠাৎ মনে হয় মেঘ করেছে। বাউন্ডারি ওয়াল ঘেঁষে পশ্চিমে ঢালু জমি নেমে গেছে। শালমহলের ছায়া দিয়ে হাঁটা পথ। সে পথ কারো বানানো নয়, পায়ে চলতে চলতেই একটা রেখা গুজিয়ে গেছে শক্ত মাটির মুখে। ঢাল শেষ হলে ডান দিকে পুকুরটা। বকগুলো এখনো মন দিয়ে খুঁজে চলেছে খাবার। বাঁ পাশে ঢাল আর নামেনি। এখান থেকে মাটি সোজা চলে গেছে চাষ জমির দিকে। পুরনো শ্যালো ঘরের দেওয়াল দেখতে শঙ্করের খুব ভালো লাগে। ওর ভেতরটা খুব ঠান্ডা ঠান্ডা হয়। মাঝে মাঝে ঠান্ডা মেঝেতে বুক পেতে শুয়ে একটা লুকিয়ে আছি আনন্দ হয়। সামনে একটা পেয়ারা গাছ। চশমাটা খুলে পকেটে নিলেন রথিন স্যার। তারপরে শঙ্করকে পুরো চমকে দিয়ে তরতর করে উঠে গেলেন গাছে। নিচের দিকটায় পেয়ারা বেশি অবশিষ্ট নেই, থাকলেও কড়া বা একদম কচি। কিছু পরে রথিন স্যার ডাকলেন, শঙ্কর নিশ্চয় এসে দাঁড়া। গাছের ডগায় পেয়ারাগুলোতে রোদ পড়েছে। গোল্লা গোল্লা সোনার পিং পং বলের মতো দেখতে সেগুলো। একটা একটা করে পেয়ারা ছুঁড়ে ফেলতে লাগলেন রথিন স্যার, আর শঙ্কর লুপে নিতে লাগলো। রোদ খেয়ে হলুদ হয়ে আছে ফলগুলি, এখনো রোদ লেগে আছে ওদের গায়ে। 20-25টা পেয়ারা জমার পর রথিন স্যার নেমে এলেন।
মাথায় জামায় গুচ্ছের মাকড়সা জাল লেগে আছে, জামাটা গায়ে লেপ্টে আছে ঘামে ভিজে। চশমাটায় ময়লা জামার খুঁটেই তিনি মুছে নিলেন। শঙ্কর দেখলেন স্যারের চোখ দুটো জল জল করছে। একটা বড় সড়ো পেয়ারা নিয়ে ঘাসের উপর বসলেন রথিন স্যার। এক কামড়ে অর্ধেকটা নামিয়ে ফেলে বললেন, বকের পিঠটায় গ্রে অয়েল মারলাম, বুঝলি, ঠিক খেলছে না, কি করি বলতো। শঙ্কর কিছুক্ষণ স্যারের দিকে তাকিয়ে রইল চুপচাপ। এক মনে লোকটা পেয়ারা খেয়ে চলেছে। উত্তরের আলো এসে পড়েছে শঙ্করের মুখে। একটা পেয়ারা নিয়ে সেও বসে গেল মাস্টারমশাইয়ের পাশে। স্যার, তোমার কাছে পাতলা, খুব পাতলা আঠা আছে? সে হয়ে যাবে, বল কি করতে হবে। ব্রিটানিয়া থিন অ্যারারুট আছে না? রথিন স্যার চিবুনো বন্ধ করে তাকালেন শঙ্করের দিকে। শঙ্কর বলে চলেছে, ব্রিটানিয়া থিন অ্যারারুট মিহিন করে গুঁড়ো করে নাও, তারপর পাতলা আঠা দিয়ে লাগিয়ে দাও তোমার আঁকা বকের পিঠে। রথিন স্যার একটা হোল্ডে ডাঁসা পেয়ারা শঙ্করকে দিলেন। সে সাদা রঙে বাদামি রং দিলেও হবে, বাদামি রঙে সাদা দিলে হবে না কিন্তু। এবার বল, তাল গাছের গুঁড়িতে কি দেবো? সে ওই বিস্কুটের গুঁড়োই নাও, তার উপর আলকাতরার পঞ্চ। সাবাস, এইটাই বলতে চাই হাবাগুলোকে। অসীমকে জিজ্ঞেস কর, বলবে মাস ব্ল্যাক কালারে সিয়েনা শেডের লাইট শেড দিতে হবে। আচ্ছা, মাঠের মাঝখানে শুধু কাগজ দিয়ে বসিয়ে দিল যে ছবি আঁকতে পারে, সেই হলো আসল আঁকিয়ে। শঙ্কর একটু ধন্দে পড়ে গেল। একটু ভেবে রথিন স্যারকে বলল, তুমি তো স্কুলেও জিজ্ঞাসা করতে পারতে কথাগুলো, এখানে নিয়ে এলে কেন? রথিন স্যার চিবুনো পেয়ারাটা পুরো গিলে ফেলে বললেন, পেয়ারার চিবড়ে ফেলবি না, আসলে তোকে বুঝতে হবে তুই কতক্ষণ পর্যন্ত স্বাদ পাচ্ছিস। আর নিচ থেকে দেখ, সব কটা পেয়ারাকে মনে হচ্ছে পাকা রসালো। খাওয়ার সময় কি পেলি? বেশ কয়েকটা কষাটে পড়লো কিনা ভাগ্যে। আসলে কাছাকাছি আসতে হবে চিনতে গেলে, দূর থেকে রোদ ছায়ার ধাঁধাই চোখে পড়বে। ছবি টিভি আঁকিস তুই? না গো স্যার, আমার ওই লাইন টাইন খুব বেঁকে যায়। বেশ করে, স্কেল ছাড়া আর কিছু দুনিয়া সোজা হয় না। ইস, আমার মাস্টারমশাই যদি তোকে পেতেন রে, দু হাতে তুলে নাচতেন। তোমারও মাস্টারমশাই? হ্যাঁ রে, তিনি নারকেল গাছে বাইতে পারতেন। দুটো ছানা বড়া মার্কা চোখ আর নতুন এক মাস্টারমশাই নিয়ে স্কুলে ফিরল শঙ্কর। নিখুঁত সোজা রঙিন দেওয়ালগুলো বড় বেরং ঠেকছিল তার চোখে। স্টাফ রুমের সামনে এসে রতন স্যার বলল, আবার বৃহস্পতিবার, এই সময় মনে থাকবে তো? শঙ্কর ঘাড় নাড়লো। রতন স্যার চলে গেলেন ল্যান্ডিং পার হয়ে অন্য ক্লাসে। বাড়িতে ঢুকেই চমকে গেল শঙ্কর। মা করছে কষা মাংস আর ঘি পোলাওয়ের গন্ধ। মামিরা মাকে জোর করে মিষ্টি খাইয়ে দিচ্ছে। একটা ময়লা পাজামা পরা লোক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। হঠাৎ বড় মামিমার চোখ পড়লো শঙ্করের দিকে। তিনি লোকটার হাত ধরে চিৎকার করে উঠলেন, ঠাকুর জামাই, এই দেখো তোমার শঙ্কর। আরে ছেলে, প্রণাম কর। এমন গুণী বাবা, প্রণাম কর। দেখ, আমেরিকা থেকে সোনার মেডেল নিয়ে এসছে ছবি এঁকে। হতচ্ছাড়াকে শাসন দাও তো ঠাকুর জামাই, একেবারে মনোযোগ নেই পড়ালেখায়। বাবা হাত ধরে শঙ্করকে ছাদে নিয়ে এলো। পূবে খোলা মাঠে কালো পাড় দেওয়া পাহাড়, তাল গাছ, পাবলা গাছ, দক্ষিণে শালমহুল, চন্দননালার অল্প জল। ফস করে একটা বিড়ি ধরিয়ে বাবা বলল, পড়ায় মন বসে না? শঙ্কর চুপ। পাঠটান বুঝি খুব? ইচ্ছে করে করি না, আপনি চোখ চলে যান। বাবা হো হো করে এসে উঠল, রথিন তার স্কুলে আছে না?
শঙ্করের চোখ আবার ছানা বড়া। তুমি যেন কি করে? আবার হেসে উঠলে বাবা, তোদের দুজনকে দেখতেই তো এলাম। তুমি সোনার মেডেল পেয়েছ? শোন না, রতিনের সঙ্গে থাকবি, বেটা পুরো পাগল। আর তুমি? আমি কেন, তোকে রতিন বলেনি কাছে যেতে হবে? রঙের কাছে, খুব কাছে। প্রাইমারি সেকেন্ডারি কালারের চক্করে পড়েছিস কি মরেছিস? সব রঙই প্রাইমারি, সব রঙই বিভ্রম। যা দেখবি আর যা মন বলবে, এই দুয়ে মিলিয়ে হলো কি রং। শঙ্কর বলল, কাউকে বলিস না যেন পালানোর চেষ্টা। আবার আসবে তো? গেলাম আর আবার কোথায় রে গাধা? তোর বারটান বুঝি আমি নই? শঙ্করের পড়ার টেবিলের উপর আবল তাবলের একটা খোলা পাতা, মেঘের বুকে একটা ছোট্ট ছেলে ঘুমোচ্ছে। তারপর একটা সোনালী রঙের মেডেল, পশ্চিমের জানালা থেকে চোখ বেয়ে ছুটে গেলে লাল সূর্য ডুবে। সোনার মেডেল তবে কোনটা কি জানি, রথিন স্যার বলতে পারে। সব দেবী পায় ডাক পড়েছে ওই শোনা যায়, ডাক পড়েছে ওই শোনা যায়, সব দেবীকে সব দেবীকে সব দেবী পায় আসবে দেশে স্বর্ণরথে, জাগবে কারা মৃত্যু পথে, আসবে সে যে স্বর্ণরথে, জাগবে কারা মৃত্যু পথে, পৌষ রজনী তাহার আশায়, পৌষ রজনী তাহার আশায়, সব দেবীকে সব দেবীকে সব দেবী পায়, অনেকে বল তাহার খেলা হায় হায় হায়, তারপরে তার যাবার বেলা হায় হায়, অনেকে বল তাহার খেলা হায় হায় হায়, তারপরে তার যাবার বেলা হায় হায় হায়, চলে গেলে জাগবে যাবে, নতুন রোজা হবে, চলে গেলে জাগবে যাবে, নতুন রোজা হবে, বহন করা হবে যে দায়, বহন করা হবে যে দায়, সব দেবীকে সব দেবীকে সব দেবী পায়, সব দেবীকে সব দেবীকে সব দেবী পায়। আমি একটা রবীন্দ্রনাথের ঠাকুর বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া বলবো। হ্যাঁ, ছড়া বলবো। ছড়া বলবো। বলো। মোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলটি হাড়ি, গাড়ি চালায় পঙ্ক্তি বলো, ঠঙ্গেতে তাই ভাবনে মতো, হাট পথেতে শুকনো বার, ভক্তি গন্ধে পাওয়াতে পারে তিনি পথ থেকে জুটিয়ে এনে ছুটিয়ে এনে দামের মাদুত বেঁধে কেন, উঠে বেগুন পতনুল বেতের পোনা ছামা কুল, হতে ছোলা ময়দা আটা শীতের বিপা নাচা কাটা, দিদি করা বেরি হাতা থেকে থাকতে কাটা, বড়া এখো ঘুরি মাসি দত পেড়া
আনলো অন্ধদাতু সাথী মে হ্যাঁ অন্ধকার নাই অন্ধকানাই পথে করে কান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে পাড়ার ছেড়ে ধান খাতে জল ছিটিয়ে সাঁতার কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আলো গহন কুসুম কুঞ্জ মাঝে গহন কুসুম কুঞ্জ মাঝে পিনঃ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস হরিণ নেত্রে বিমল হাস হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জবন মে আলো গহন কুসুম কুঞ্জ মাঝে ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुलभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे कुटल सजनी पूंजे पूंजे कुटल सजनी पूंजे पूंजे बहुल ज्योति जाति रे गहन कुसुम कुंज माझे হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণকাল। ইতিহাসের ছাই এবং ভস্যের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। আমি কান্না পড়ি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন উচ্চারণ করি। এ আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসারও। আগুন মরে গেলে মানুষ মরে যায়। আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না, আমাকেও পারে না। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন। তাদের সঙ্গে আমার প্রায় দেখা হয়। তারা আমাকে হাজব চিড়িয়া ভাবেন। দেখা হওয়ার পর, মেলামেশার পর তারা বলেন, ও মা, তুমি তো দেখছি টিপও পড়ো, খোঁপাও বাঁধো, কি আশ্চর্য, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবে কি কোনোদিন বলেছে যে প্রতিবাদ করতে হলে টিপ পড়া চলবে না, কারো যত্ন করা যাবে না, কাউকে ভালোবাসা যাবে না? আমি তো বলি, ভালোবাসলেও যুদ্ধ করুন। দেখতে নরম সরম হলেও কথাটা যেন গরম হয়, না হলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না। হে পুরুষ, হে আবহমানের সঙ্গী, যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি, আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেরকম পুরু বলেছিলেন আলেকজান্ডারকে, রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছ, পীড়ন করেছ, মানুষ কিন্তু ভাবনি। আমি তো প্রতিবাদ করবই,
মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ। ভারতবর্ষ, তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা। শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জিভ কেটে নেয়া খনার বচন, সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তি, সীতা থেকে রূপ খানোয়ারে আমরা। আমার বুকে আনারকলির কান্না, সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটকারে লড়ছি। আদি মানবের নাভিকুণ্ডলী থেকে সারোগেট জননী আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে, হাওড়ায়। বুক ফাটে, মুখ ফোটে না আমার এখনো। পাটিতাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত, বছর বেয়নি মুখ ও বধির ঘরণী। কৃষ্টি আমি, আগুন আমরা প্রজ্ঞার, শিশুর সত্যি অভিভাবক না আমরা। এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও, হাসলে সে বুকে জড়িয়েছি এই মাটিকে। এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা। আমার দুঃখ দহন ভিতর কণিকা, ভালোবাসা জলে আমার স্নানের আরতি। শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করে ভারতবর্ষ। নবমীর দিন সকাল থেকেই আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। ছেলেটা ঘুম থেকে উঠেছে অনেক বেলা করে। খ্যান শেষ হয়ে শুতে শুতে কাল রাত্রি 3টে বেজেছিল প্রায়। একলা ঘরে ছেলেটার ঘুম আসেনি ভালো। মা কাকিমারা তখনও নিচে পুজোর কাজকর্ম সারছে। জানালা দিয়ে ভেজা ভেজা বাতাস আসছিল। নিম গাছটার আওয়াজে কীরকম জানি অস্বস্তি। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে ছেলেটা উঠে জানলা বন্ধ করতে গিয়ে দেখলো গাছের পাতার ফাঁকে ফাঁকে মেঘ জমেছে খুব, বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। জানালা ভেজিয়ে বালিশে মাথা রেখে ছেলেটা মনে মনে বলল, ঠাকুর ঠাকুর, কাল যেন বৃষ্টি না হয় ঠাকুর, কাল যেন নবমীর ভোগ। নিচে পুজোর বাসন নাড়াচাড়ার শব্দ, মায়ের বলার আওয়াজ, কে যেন চেঁচিয়ে বলছে কাউকে, দিদি ভাই যা করে প্রদীপটা আড়ালে রাখো, হাওয়া দিচ্ছে। ছেলেটা ঘুমিয়ে পড়ছে। তারপর তো এই চোখটা খুলে ওর মনটা খারাপ হয়ে গেল। মেঘের আওয়াজ বাইরে, ঘরে আলো নেই এতটুকু। ছেলেটা চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসে দেখে চণ্ডীমেলার তিরপলের ওপর জল জমে জমে পুকুর। হাওয়াতে সেই জলে ঢেউ উঠছে তিত্তির। বেজার মুখে ভেজা ভেজা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ছোট্ট উঠোনটা ভিজে গিয়ে কেমন যেন কালো কালো দেখাচ্ছে। চটিগুলো সব একপাশে সরিয়ে রাখা। ও ধীরে ধীরে ব্রাশে পেস্ট লাগায়, দিনটাই মাটি, ধুর। বড় কাকা ঠিক তখনই ঢুকলো শালপাতার ঠোঙা হাতে, পাজামার নিচে কাদা ছিটছিট। চিৎকার করে বলল, বৌদি চক নিয়ে এলাম, জল খাবার দাও সবাইকে, পার্থ খাবি আয়। ছেলেটার মন ভালো নেই। আজকে দিনে কেন বৃষ্টি হবে, কেন? মোটে তো 4টে দিন। মুখ ধোয়া হয়ে গেলে সে বড় ঘরে জল খাবার খেতে গেল। পাতার থালা, জল দিয়ে ধোয়া, তারপর মুড়ি দেওয়া হচ্ছে কুনকোতে করে, সঙ্গে একটা করে চপ আর একটা করে জিলিপি। ওরা বলতো জিলাপি। ছেলেটা পাতায় খেতে চায় না একদম। মুড়ি বলো, ভাত বলো, সবই কিরকম জানি পাতার ফাঁকে ফাঁকে ঢুকে যায়, ডাল গুড়িয়ে যায় এপাশ থেকে ওপাশে, পিচ্ছিরি। তা এখানে ওসব লওয়াবেই চলবেক নেই, বলে দিচ্ছে বড় কাকা। তাই ও তেল দিয়ে মুড়ি মাখতে মাখতে করুণভাবে মায়ের মুখের দিকে তাকায়। মা চোখে চোখে বলে, খেয়ে নাও এখন। তো মুড়ি শেষ, চপও। ছেলেটা এবার আধ খাওয়া জিলাপি হাতে উঠোনে শ্রেণীতে এসে দাঁড়ালো। ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, সারা উঠোন কাদা কাদা। চণ্ডীমেলা থেকে হাঁড়ে কড়াইয়ের আওয়াজ আসছে ঠং ঠাং। ওখানে নবমীর ভোগ রান্না হচ্ছে। ছেলেটা এক ছুটতে চলে গেল। সামনেই তো, উঠোন পেরোলেই চণ্ডীমেলা। ধীরা বামু বিশাল মাটির উনুনে কড়াই চাপিয়েছে মস্ত, তাতে কি যেন একটা ফুটছে টকবক করে। ও উঁকি মেরে দেখে ডাল বোধহয়। পাশে ভাত রাখা আছে ঝুড়ি ঝুড়ি, ঝুড়ির ওপরে ধুতি ঢাকা দেওয়া। শ্যামদাদু এদিক সেদিক তদারকি করছে, পইতে ঝোলানো, খালি বুকে হাত বোলাতে বলে চিৎকার করে বলল, ডালটা হলে ছেঁচাড়াটা চাপা ধীরা, সময় নাই বেশি। ছেলেটার বেশিক্ষণ ওখানে মন টেকে না। আজ ভোগ খেয়ে বোলপুকুর যাওয়ার কথা ছিল 5 জনে, সে বোধহয় আর হলো না। রাত্রিবেলা ছাদের আড্ডাটাও মাটি, ধুর। ও পায়ে পায়ে আবার ঘরে এলো। ছাতা খুঁজে বের করলো একটা, চটি খুঁজে পেল না। শরীর রাখতে গিয়ে কে যে কোথায় ঢুকিয়ে দিয়েছে। সামনে একটা হাওয়াই পড়েছিল, ছাই ছাই রঙের,
ছেলেটা সেটা পায়ে গলিয়ে চিৎকার করে বলল, আমি নয়নদীপুদের বাড়ি যাচ্ছি। কেউ কিচ্ছু বলল না, বলার কথাও নয়। নয়নদের বাড়ি তো এই সামনে, তাছাড়া ও তো আর ছোট্টটি নেই, বড় হয়েছে এখন, সাইকেল নিয়ে একা একা স্কুলে যায় রোজ। বড় কাকা তো বলে উঠছে পরের বছর থেকে ভোগের সবজি বাজার করতে সঙ্গে নিয়ে যাবে। কাদা ছপছপ করতে করতে পুকুরের পাশ দিয়ে ছেলেটা চলল। সারা রাতের বৃষ্টিতে জল জমেছে বেশ। দুটো হাঁস ডানা ছাপিয়ে মাছ পুকুরে জল ঝাড়ছে বৃষ্টি। ছেলেটার হাসি পেল। হাঁসগুলো কাণ্ড দেখো, এদিকে জলে চড়ে বেড়ায়, ওদিকে ডানায় জল পড়লে জল ছাড়ার জন্য। আচ্ছা বোকা যাও। দীপুরা শুয়েছিল চিলেকোঠাতে, দীপু, নয়ন আর আপু। আপু নাকি এসেছে এই একটু আগেই, আর নয়ন দীপু তো এক বাড়িতেই থাকে। ওরা শুয়ে শুয়ে গান শুনছিল, নিমাই কাকার ডেক। ছেলেটা বাড়িতে এসব শুনতে পায় না, বাবা বড্ড রাখি, এই পুজো কটা দিনই যা তার ডানা গোছায়। ও নয়নের পাশে চিত হয়ে শুতে শুতে বলল, এটা কি গান রে? দীপু চোখ বুজে শুয়েছিল, বোধহয় খুব ভাব এসছে নচিকেতার গান শুনে। চোখ পিটপিট করে বলল, নচিকেতা শোন। ওরা টুকটাকরা গল্প করে, বাইরে ঝিরঝির বৃষ্টি তখনও, আর ডেকে বাজছে তখন উদাস মন, ফুলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। ছেলেটা হঠাৎ নচিকেতাকে ভালোবেসে ফেলল। দুপুরে আজ পুকুরে চান করতে যাওয়া হলো না। নয়নদের বাড়ি থেকে ছেলেটা যখন নিজের বাড়ি ফিরল, তখন ভোগের রান্না প্রায় শেষ। একটাই ভালো ব্যাপার, বৃষ্টিটা থামতে দিয়েছে। আকাশে মেঘ আছে যদিও। গামছা কাঁধে বাটিতে সর্ষের তেল নিয়ে বাথরুমে গেল এবার ছেলেটা। পুজোর এই দিনগুলোতে নিজেকে বেশ লায়েক মনে হয়। কেমন বড়দের মতো গামছা তেলে বাটি নিয়ে স্নান। ও ইচ্ছে করেই বাবার মতো গলা খাকারি দেয়, মাথা মুছতে মুছতে ভাবে বড় হচ্ছি বেশ। উফ, চৌবাচ্চার জলটা যা ঠান্ডা, বাবা! আর সাবানে ফেনাও হয় না ভালো করে, কেমন জানি গুঁড়ো গুঁড়ো। চান টান সেরে দোতলায় গিয়ে জামা পরলো ছেলেটা। নতুন জামা পরতে ওর ভারী অনীহা, জামাগুলোর উপর বড্ড মায়া। পরলে পূর্ণ হয়ে যাবে যে, তারপর আবার সেই পরের বছরের পুজো। কিন্তু মা বলবে, ছেলেটাতে খুঁতখুত করে ছোট পিসের দেওয়া জামাটাই পরলো। বড় পিসেরটা এখন নতুন করে রাখা, ওটা সবচাইতে ভালো, ভাঙতে ইচ্ছে করে না কিছুতে। জামা পরা হয়ে গেলে ছেলেটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়। এখন দোতলায় কেউ নেই, সবাই নিচে ব্যস্ত। ও তাই মনের সুখে টেরি কাটে আর গুনগুন করে গান গায়। সত্য শুনেছে নয়নদের বাড়িতে, ধীরে ধীরে প্যার কোবার আনা হয়। টেরি কাটা হলে অনেকক্ষণ ধরে আয়নায় মুখ দেখলো ছেলেটা। ইস, কেন যে নয়নের মতো চুলা টেরি হয় না ছাই। পুরুলিয়াতে ওকে ওর দুই বিনুনি চশমা চোখের রাগি বন্ধুটা বলেছে ওকে জালি দেখতে। তো ছেলেটা সেজে গুছিয়ে নিচে নেমে এলো। চণ্ডীমেলাতে ততক্ষণে ভোগ উৎসর্গ করা হয়ে গেছে। ঠাকুরের কাছে অন্নভোগ দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিলে ঠাকুর নাকি ভোগ খায়। তা হবেও বা, ঠাকুরে এঁটো খেতে যা মিষ্টি, বাড়িতে ওরকম করে দেখাত তো কেউ। মাটিতে সার বেঁধে বসেছে সব। দীপু, নয়ন, আপু, টুম্পা হাতছানি দিয়ে ডাকলো ওকে ওরা। এই এদিকে আয়, এই এই। ছেলেটা নয়ন আর দীপুর মাঝখানে গিয়ে চটি পেতে চটির ওপর বসলো। দালানা চিকচিক করছে ভিড়, মুখোমুখি দুই সারিতে লোকজন বসে। মোম, টিনা, সোনাই, মোনাই, মান্টি, টুকাই সব ওই ধারে বসে। ছেলেটা মোমকে দেখিয়ে দীপুকে খোঁচা মারল। হাসাহাসি হলো খুব। দীপু তো করছে লাল। নিতু কাকা পাতা দিয়ে গেল পরপর। এরপর আসবে ভাত, ডাল, কুমড়োর ছেঁচড়া, শুক্তো আর আমড়ার টক, সবশেষে চালের পায়েস। কুমড়োকে ওরা বলতো ডিংলিয়া। ছেলেটা ভাতের মধ্যে বেলপাতা খুঁজে পায়, কপালে ঠেকিয়ে পকেটে গুঁজে রাখে ভাত চড়ে চড়ে। ধীরে রান্না করে খুব যাও। ওকে তুমি তেল আর মশলা দেওয়া ভাত করলে আর কানের সামনে টিকটিক করে না, ব্যাস এমন রাঁধবে যে মনে হবে অমৃত। তারপর মাচন্ডি একটু করে রেখেছি যে। সবে ছেলেটা আমরা আটি চুষছে আর চাটনি আর পায়েসের মাঝে আলু বাঁধ দিচ্ছে যাতে সব মিলেমিশে একসানা হয়ে যায়। এমন সময় আবার ঝমঝমিয়ে বৃষ্টি। মাটি দিয়ে জল বইছে যেন ছোট্ট ছোট্ট নদী। লোকজন তাও খাওয়া ছাড়ছে না। এতক্ষণ বাবু হয়ে বসেছিল এরা, হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি। এবার পাছা ভিজে যাওয়ার ভয়ে সবার দেখা দেখি ওরাও উবু হয়ে বসলো। নিতু কাকু আর শ্যাম দাদু এসে এবার তাড়া লাগায়, উঠরেই আর 2 ব্যাচ বাকি। ছেলেটা আমরা আঁটি হাতে উঠে দাঁড়ায়। টিপ কলে আর হাত ধুতে হচ্ছে না, যা বৃষ্টি বাবা। ওরা বৃষ্টির জলে হাত ধোয়া সেরে নিল। পরে বাড়িতে গিয়ে কুচকুচি করে নেবে। নয়নরা ছাতা নিয়ে এসেছিল, বাড়ি যাবে এবার। যাবার আগে নয়ন ছেলেটা কানে ফিসফিস করে বলে গেল, কাল বল পুকুর যাও, সিগারেট নিয়ে লে খাবি? ছেলেটার একগাল হাসি, হ্যাঁ কাল দশমী, কাল তোদের প্রথম সিগারেট। শ্রীচরণেশু মা, তুমি আমার প্রণাম নিও। অনেকদিন তোমার সঙ্গে কোনো কথা বলা হয়নি। জানি তুমি কষ্ট পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। আমাদেরকে নিয়ে তোমার দুশ্চিন্তা এতদিনে অভিমানে পরিণত হয়েছে।
বোনের কাছ থেকে তোমার খবর পাই বলেই হয়তো তোমাকে ফোন করার কথা ভাবি না। হয়তো ভাবছো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভিডিও কল ছেড়ে তোমাকে চিঠি লিখছি কেন। মা, আমি তো এখন তোমার কাছ থেকে বহু দূরে, সম্পূর্ণ অন্য গোলার্ধে। আমার দিন তো তোমার রাত, তোমার রাত আমার দিন। তোমার বয়স হয়েছে, আমি চাই না যে অনেক রাত পর্যন্ত তুমি জেগে থাকো। তোমার রাত 12টায় হয়তো আমার সময় হয় তোমাকে ফোন করার। কথা বলতে বলতে তোমার 12:30 বাজবে। তারপরেও আমাদের কথা ভাববে আরো কিছুক্ষণ। সকালে উঠে তোমার কত কাজ সেরে স্কুলে যাওয়া, কতটুকু ঘুমোবে মা, তাই ফোন করি না। মনে আছে সেদিন ভোরে ফোন করেছিলাম? জানি সেদিন তোমার স্কুলে যেতে নিশ্চয়ই অনেক দেরি হয়ে গেছিল। তোমার আশা, তোমার স্বপ্ন সফল করে আমি এখন এখানকার বড় একটা কোম্পানিতে কর্মরতা। আর তাই বুঝি তোমারও সময় স্কুলে যাওয়াটা কতটা জরুরি। তোমার কাছ থেকে তো পেয়েছি সময় নিবর্তিতার শিক্ষা। মা গো, আমি ভালো আছি। তুমি আর বাবা চেয়েছিলে আমাদের দু বোনকে কেউ কোনোদিন মেয়ে বলে যেন ছোট না করে, তাই সর্বস্ব ত্যাগ করে আমাদের মানুষ করার চেষ্টা করেছে। জানি এই চাওয়াটাই দূরত্বের কারণ। মা, তুমি একা হয়ে গেছো জানি, কিন্তু এও বুঝি আমার মা মনের দিক থেকে দুর্বল নয়। আচ্ছা, সেই মেনি বিড়ালটা আর আসে? বিছানায় ওঠে, টিয়া পাখিটার কথা বলে, আর কুট্টুস এখনো আমাদের খুঁজে? মা, এই সময় তো কাঞ্চন গাছে কুড়ি আসে। এসেছি গো। ওই গাছটা কিন্তু আমি বসিয়েছিলাম রুমাদের বাড়ি থেকে এনে। সেবার দেখেছিলাম খুবের জানলাটার পাল্লা খুলে গেছিল, সারিয়েছো? ছাদের দিকে দরজার ছিটকিটা একটু রিপেয়ার করতে হবে। এখনো তুমি বাবার জন্য মালা গাঁথো মা? প্রতিদিন স্নান করে রোজ ফুল তোলো গাছ থেকে? দেখো, তোমার মেয়ে কিন্তু এতদিন বিদেশে থেকেও বাংলা বলতে লিখতে ভোলেনি। এখানে এখন খুব ঠান্ডা, চারিদিকে দুধ সাদা বরফে ঢেকে আছে। এখানে সকাল হয় অনেকটা দেরিতে। আগে রাস্তা থেকে বরফ সরানো হয়, তারপর গাড়ি চলে। নিচে কোর্টইয়ার্ডে গাড়ি দেখাই যায় না, মনে হয় একটা ছোট্ট বরফের পাহাড় রয়েছে ওখানে। তুমি ভালো থেকো মা, তোমার নাতি, জামাই সবাই ভালো আছে। আমার প্রণাম নিও। তোমার আদরের পিয়া। চিঠি হাতে বসে আছেন কবিতা, ঝাপসা চোখ মুছে বারবার পড়েন চিঠিটা। শুনে আর কত কথা হতে পারত। এখন বরং যখন চিঠিটা পড়তে পারবেন, কিছু বলতে পারবেন না। যতই তোরা বারণ কর, অনেক রাত পর্যন্ত তিনি ফোনে অন থাকেন। যদি ফোন আসে, যদি একটু গলার স্বর শোনা যায়, যদি এক ঝলক দেখা যায় নিজেরই শরীরের অংশ, নিজের আত্মজাকে, চোখ থেকে জল ঝরতে থাকে কবিতার। দ্রুত চোখ মুছে। যদি দিয়ে যায় চিঠিটা, একটু চেপে ধরেন অমূল্য সেই। পৃথিবীর সংকটের সময় তার থেকে মুখ ফিরিয়ে নয়, নিজের ক্ষুদ্র ক্ষমতাটুকু সবটুকু দিয়ে তার পাশে থেকে এই সব কিছুর মধ্যেই বরণ করে নিতে চাইছি তার সৌন্দর্যকে। আমরা সবাই যে নির্দিষ্ট কিছু সময়ের জন্যে এই সময়টুকুতে আমাদের জন্য রাখা কাজটুকু শেষ করতে আসি। আমার কিছুই নেই, তবু শুধু আমি, আমি আর আমি। সেই আমিত্বের বেড়াজাল ভেঙে একটু বাইরে মুখ বাড়িয়ে দেখলেই চোখে পড়ে এই পৃথিবীর কোনায় কোনায় সকল মানুষ মায়ায়, ভালোবাসায় একে অপরকে জড়িয়ে আছে, ভরিয়ে আছে। বড় ক্ষণিকের এই সব কিছু, সমস্ত কিছুর মধ্যেই হয়তো আমাদের সমস্ত সত্তা লীন হয়ে থাকে, মিশে থাকে। বারংবার আমাদের আশেপাশের বিভিন্ন উদাহরণ ফিরিয়ে দেয় বিশ্বাস, বাঁচতে শেখায় ভালো, আর প্রাণ ভরে গ্রহণ করতে শেখায় সবটুকু ভালোকে। আমি সবের মধ্যেই আছি, কিন্তু আমার কিছুই নয়। বিশ্বজোড়া শুধুই যে মায়ার ফাঁদ। তবে এ মায়া থেকে আমি পালাতে চাই না, চাই না এ মায়া ছিন্ন করতে। সংসারের মধ্যে থেকে এক খুব সাধারণ মানুষ হয়ে সবকিছুর মধ্যে থেকে মায়া খুঁজে নিতে ভালোবাসি। সুখ নয়,
দুঃখ নয়, যেন এই সুন্দরের কাছে ম্লান হয়ে যায় সমস্ত চাওয়া পাওয়া। শুধু মনে হয় এই মায়ায় যেন এমনি করে আজীবন সব কিছু সব সময় সুন্দর হয়ে সবাইকে জড়িয়ে থাকুক। আর এই দিনের নিস্তব্ধতার সঙ্গে একাত্ম হয়ে গিয়ে মনে মনে আবৃত্তি করতে ইচ্ছে হয় স্বামীজির সেই প্রেমময় বাণী। ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন, মৃত্যু মাঙে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন কর বৃথায় উত্তম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। রূপ মুগ্ধ অন্ধ কীটাধম, প্রেম মত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল। দাও আর ফিরে চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধুরিরে বিদ্যমান। দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হাত জড়ো হয়ে আসছে, প্রণাম করে বলতে ইচ্ছে করছে, আর এই পৃথিবীর বুকে আবারও বারবার সেই শান্তির ছায়াকে আহ্বান করে বলতে ইচ্ছে করছে, অসতমা সদ্গময়া তমসুমা জ্যোতির্গময়া মৃত্যুর মামর্তম গময়া। ওম শান্তি শান্তি। Lead me from falsehood to truth, lead me from darkness to light, lead me from death to the immortality. Om peace. আমাকে অসত্য থেকে সত্যের পথে আনো, আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও, আমাকে মৃত্যু থেকে অমরত্বের পথ দেখাও। ওম শান্তি। আমাদের চারপাশের সব কিছু, সমস্ত সম্পর্ক, যা কিছু পার্থিব বা অপার্থিব, সব কিছু খুব সুন্দর। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর
শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। জাগো ভোর भयो, নব আনন্দে জাগো, আজি নব রবি কিরণে। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। জাগো ভোর भयो, भयो জাগো ভোর भयो। नई सुबह से मन भरियो, जागो भोर भयो। উচ্চারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতে। উচ্চারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতে। অমৃত পুষ্প গন্ধে বহে আজি এই শান্তি পবনে, নব আনন্দে জাগো আজি। कोयला बोले कुहू कुहू, मन चले कहा कैसे ढूंढूं। कोयला बोले कुहू कुहू, मन चले कहा कैसे ढूंढूं। भैरवी सुर से मन भर लो, जागो भोर भयो, भयो जागो भोर भयो। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে।
কবে আসবে গ? যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গ? নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসে। বসন্ত আসিলা সখী কোকিলা ডাকিলা রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে। বসন্ত আসিলা সখী কোকিলা ডাকিলা রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে। বাঁশের বাঁশারি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। বসন্ত আসিলা সখী কোকিলা ডাকিলা রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে। ভাদর মাসে কাশি ফুল আর সিঙা ফুল রে, আইলো রে করমা পরব কার সঙ্গে লাচিব রে। ভাদর মাসে কাশি ফুল আর সিঙা ফুল রে, আইলো রে করমা পরব কার সঙ্গে লাচিব রে। কার সঙ্গে লাচিব সখী শাড়ি শাখা নাই রে, আইলো রে করমা পরব কার সঙ্গে লাচিব রে। রাধার মনে কত ব্যথা বন্ধু ঘরে নাই রে, কর্মা পরব বাইরে গেল কার সঙ্গে লাচিব রে। বসন্ত আসিলা সখী কোকিলা ডাকিলা রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে। আশ্বিন মাসে দুর্গা পূজা সবাই পিঁধে নতুন গো, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা গো। আশ্বিন মাসে দুর্গা পূজা সবাই পিঁধে নতুন গো, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা গো। পৌষ মাসে পৌষ পরব নতুন খাতে হবে গো, ফাগুন মাসে চিমর ফুল আকাশেতে উড়ে গো। কার সঙ্গে লাচিব বলো বন্ধু আমার নাই রে, কত পরব বাইরে গেল কার সঙ্গে লাচিব রে। কার সঙ্গে লাচিব বলো বন্ধু ঘরে নাই রে, কত পরব বাইরে গেল কার সঙ্গে লাচিব রে। বসন্ত আসিলা সখী কোকিলা ডাকিলা রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে। অর্ঘ্য, পশ্চিমের যেসব শহরগুলিতে শরীর সারাতে যেতেন পুরনো বাঙালি, সেই সব শহরে যাওয়ার কল্পনা করতে বড় ইচ্ছে হয় এ ফাল্গুনে। সশরীরে যাওয়া নয়, বুঝলি, যাচ্ছি অনেকটা সেরকম। আমার ছোটবেলার গল্পের বইয়ের পাতার শব্দগুলো জুড়ে থাকে সেই সব নিশ্চিন্ত শিমুলতলা, জ্যোৎস্না তরল ভগ্ন খণ্ডহর। সে শহরের দোকানে গেলে ফিশ ফ্রাই মেলে না, কিন্তু ঝাল ঝাল ডাল বড়া,
খাঁটি ঘিয়ে ভাজা ডালপুরি মেলে, সাথে আমরা চাটনি, হিং দেওয়া অরহর ডাল। সে এক বিরাট বাড়িতে থাকতে হয়। তার বিশাল সিংহ দরজা, মোটা মোটা থাম, শ্বেত পাথরের মেঝেতে একটু আগে কে যেন ঝাড়পোছ করে গেছে, অথচ লোক দেখা যায় না। নামমাত্র ভাড়ায় গোটা বাড়িখানি পাওয়া যাবে। কেয়ারটেকারের নাম হবে বশির আলী বা রমাকান্ত দুবে। আমার হাত ধরে এসে বলবে, সাব, গাঁয়ের লোক সব ঝুটা আছে, এখানে কোনো ভূত নাই। গল্পের ডেয়ার ডেভিল ছোঁড়াদের মতো তার কাঁধে হাতে রেখে বহু পঠিত সাহসী কথাটি তাকে বলবো, ভূত না থাকলে 50টা টাকা কম না বশির, আমি কিন্তু ভূত দেখতেই এসেছি। দেওয়ালে বিরাট অয়েল পেন্টিং, ম্যান সাইজ পোর্ট্রেট, আয়নার সামনে দাঁড়ানো জলপাই সবুজ শাড়ি, নীল পাড়, কোমর ছাপিয়ে নামা কালো চুল। আয়নার সামনে তাকে এমনভাবে আঁকা হয়েছে যে প্রতিচ্ছবিতেও মুখ দেখা যায় না। কানে সোনা দুলে একটি বিরাট মরকত, সেটিকে এত স্পষ্ট করে আঁকা হয়েছে যে বাকি ছবিটি তুলনামূলকভাবে ঝাপসা। ক্যামেরায় যেন মনিটর ওপরই ফোকাস করে বাকি অংশ ব্লার করে দেওয়া হয়েছে। লাল মোড়ামের পথ দিয়ে যেদিকেই যেতে চাও ঘন বন, আবার ট্রাকে জোরালো হর্ন শোনা যায়। শোনা যায় নারী পুরুষের কলকলানি, চিলতে বনের ওপাশে নদীর পাড়ে, হাটে বাজারে। সেখানে বিকেল আসে রানীর মতো। কত রঙের ফুলতলা বনের শাড়ি তার, লাল নুড়িপথের পার, লাল রাস্তা যেখানে পিচ রাস্তায় মেশে এক খিটখিটে বুড়ো চা চপ মুড়ির দোকান দিয়েছে। বেসন গলে বুড়ো নাতনি বা ভাইজি, সরু সোনার চুড়িতে বেসন বাজে টুংটাং, বারবার আঁচল টানে বুকে। ফাল্গুনের হাওয়া বড় বেসরম। চায়ে চুমুক দিতে দেরি হলে বুড়ো হুড়ো দেয়, বাবু আগে বাড়ো, জায়গা ছোড়ো। শহুরের সিগারেটটি তখন ফাঁকা দোকানে তুলে দিতে হয় তার হাতে। মেয়েটি গেছে বনের ওপারে, স্নান সেরে নিতে হয়তো। সেই চাওয়ালা সিগারেটে টান দিয়ে হাসি হাসি মুখ করে বেশ, বলে, বাবু ও মকান হামার পুস্তেনি, কিতনা ঘোড়া কিতনা হাথি 100 নৌকর, ইন সব চলা গিয়া কোয়লে কি খান মে। আমার ভালো লাগবে না ধ্বংসের ইতিবৃত্ত, আমি শুনবো না পতনের ইতিহাস। আমি নিভু নিভু লণ্ঠন জ্বালা সন্ধ্যায় ছবিটার সামনে ফিরে আসব। গলার ডান দিকে গালের বাঁকা অংশটিতে একটি তিল রয়েছে, সেটা যে আমার প্রথম দিন চোখে পড়েনি তা আমার মনে পড়বে না। বসির চা দিয়ে গেলে আমি লিখতে বসবো। সব ফুল, নদী, বেসন, চুড়ি একসাথে ভিড় করে আসবে, আর আমি একটা অক্ষরও লিখতে পারবো না। হয়তো আজই চাঁদ উঠবে। আমি বাইরে এসে দেখব দুবের বুড়ি মা রুটি পাকাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করব, তোমার গালে তিল আছে? তোমার বেসন ভাজা চুড়ি আছে? বুড়ি ফিক করে হেসে বলবে, তেরে বাপ কো পুছ শয়তান। আমার বাবা কি এখানে এসেছিল অর্ঘ? সে সময় হয়তো ওই ছবিটা ছিল, বেসন চুরির দোকান ছিল, ছিল ওই বনতলের জ্যোৎস্নামাখা রাত। আবার পরদিন ওই চায়ের দোকানে যেতে হবে। বুড়ো আবার খিটখিট করে উঠবে, আগে বাড়ো বাবু। আবার টুংটাং, শূন্য দ্বীপ্রহরের সিগারেটের টান, পুস্তাইনি বরকতের গল্প। সোনালি আলোয় ঘরে ফিরে আবার ছবিটার সামনে দাঁড়াবো আমি। ছবির মেয়েটির ডান হাতটি যে তার খোঁপায় রাখা ছিল না প্রথম দিন, তা আমার একবারও মনে পড়বে না। আমি শুধু মুগ্ধ চোখে দেখবো তার হাতের স্বর্ণকঙ্কণে লেগে থাকা বেসনের দাগ। সেবার কি আর আমার ফেরা হবে রে অর্ঘ?
নেহাত যদি বরাত জুড়ে যাই টিকে যাই এ যাত্রাতে, বাইরে এসে এই জীবনেই রাখবো এ হাত তোমার হাতে। আবার যদি যাই রে বেঁচে, দোল মঞ্চের আবির হব, তুলসী তলায় প্রদীপ হয়ে সন্ধে আজান স্বপ্ন হব। আবার যদি যাইবা মরে, পরের জন্মে দুব্ব হব, হরিণ শিশুর পায়ের তলায়, কিংবা ওদের খাদ্য হব। একটি বারের জন্যে যদি ক্ষমা করে দাও তরিয়ে, তোমার দিব্যে লোভ লালসায় সত্যি দেব ঠিক সরিয়ে। একটা সুযোগ পাইরে যদি, রং বেরঙের ঘুড়ি হয়ে আকাশ ছুঁয়ে থাকবো ভেসে, সহস্র ঝড় ঝঞ্ঝা সয়ে। ধর্ম নিয়ে ব্যবসাদারি আর হবে না, দিচ্ছি কথা। ধর্ম নিয়ে মহাজনী বন্ধ হবে যথাতথা। দাও পৃথিবী একটা সুযোগ, ঋণ যা আছে চুকিয়ে দেব। নদীর কাছে চাইব ক্ষমা, ফুল পাখি জল সঙ্গে নেব। তোমার ক্ষমা পাবই জানি, পরের জন্মে নৌকো হব, মুক্ত পালে থাকবো ভেসে, অনন্ত নীল আকাশ ছোঁব। দুদাঁত চেপে করছি শপথ, তীর হব না হরিণ ঘাতক। মাটির গর্ভে জল জমাবো, কাঁদবে না আর ক্লান্ত চাতক। এবার যদি সুযোগ দিলে পাঠশালার ওই ছাত্র হব, নার্সারি রাইম গাইব না আর, সহজ পাঠের সঙ্গী হব। ছাত্র আমি হইনি মোটেই, না শিখে আজ পড়াই স্কুলে। একটা সুযোগ দাও গো আমায়, ছাত্র হবই দম্ভ ফুলে। কাছিম শুশুক প্রজাপতি বন পাহাড়ি নদীর কাছে, এবার হব নত জানু, এবার যেন সবাই বাঁচে। পাখির ডানায় ক্লান্ত বাতাস, তার কাছেও চাইব ক্ষমা। আমাদেরই লোভের মাঝে ফুল স্টপ আর পড়ুক কমা। এবার যদি যাই বেঁচে যাই, বাঁধবো শেকল নিজের পায়ে। লোভ লালসায় শেকল দেব, হিংসা ও দেশ সবার গায়ে। একবার তো চাইছি সুযোগ, হিংসা লোভের পথ ছোঁব না। চুকিয়ে দেব সব কটা ঋণ, অসৎ পথের ভিড় হব না। কিন্তু আবার ভাবতে থাকি, সব ঋণ কি চোকানো সোজা? যার কাঁধে চার বইবে যেজন, যখন আমার চক্ষু বোঝা।
কি করে মা শুধব রে তোর প্রথম আলো দেখার ঋণ? তবু একটা চাইছি সুযোগ, নত জানু রাত্রি দিন। একটা শুধু চাইছি সুযোগ, কলেজ থেকে ফিরলে বাড়ি মায়ের হাতের রান্না খাবো, বউকে দেব তাঁতের শাড়ি। মেয়ের কপাল ভরিয়ে দেব লাল টুকটুক বিন্দি টিপে, ছেলের হাতে লাট্টু লাটাই লেত্তি এবং বড়শি ছিপে। একতাল কিংবা ত্রিতালে ওই তেহাই বাকি বাজিয়ে নেব, 84 বাঁশের সুরে ভোরের সূর্য সাজিয়ে দেব। এত মৃত্যু মিছিল মাঝেও একটা বার সুযোগ দিলে, যতটুকু কান্না বাকি কাঁদবো আবার দুজন মিলে। ভীষণ ভাবে বাঁচতে চাইছে, ভীষণ ভাবে বাঁচতে চাইছে, বাঁচতে চাইছি কলজে জুড়ে। সবার ঘরে ভাতের গন্ধ ভাসিয়ে দেব চলবে উড়ে। ঘরের থেকে বেরিয়ে প্রথম পাহাড় মূলে অবনত, বিনয় নিয়ে দুহাত জুড়ে চাইব ক্ষমা লক্ষ শত। তবুও জানি ফিরে আসা সত্যি যদি না হয় এবার, আগে থেকেই জানাই স্যালুট ডাক্তার, নার্স, শ্রমিক, লেবার। জড়ো করেও ভালোবাসা তোমার ভাগে বড্ড কম। না করে কাজ বাঁচতে চাইছে, না করে কাজ বাঁচতে চাইছে। আমি কেমন বেশরম, হয়তো দেখা আর হবে না। আগাম মাফি চাইছি আমি, আমার চেয়ে এই পৃথিবীর প্রাণের ধারা অনেক দামি। ধেয়ে চলুক প্রাণের ধারা, আজ মুছলাম চোখের জল। ধেয়ে চলুক প্রাণের ধারা, আজ মুছলাম চোখের জল। ও পৃথিবী একটা সুযোগ, ও পৃথিবী একটা সুযোগ, বলছি তোমায় অনর্গল। ও পৃথিবী একটা সুযোগ, বলছি তোমায় অনর্গল।